ঠিক আছে, রেকর্ড শুরু হয়েছে। আমরা এখন বাংলা ভাষার শব্দ ভান্ডার শুরু করব। আচ্ছা, সর্বপ্রথম কথা হলো, বাংলা ভাষায় শব্দ কত প্রকার কেউ কি জানেন? বাংলা ভাষায় শব্দ কত প্রকার কেউ কি জানেন? দুই প্রকার। কি কি? প্রধানত তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। স্যার, প্রধানত? গঠন গঠন অনুসারে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। আচ্ছা, সম্ভবত জুমের নাই, একটু ভালো করে দেখেন। মৌলিক শব্দ আর সাধিত শব্দ, আর তারপরে আর কোন প্রকার আছে? অর্থমূলকভাবে তিন প্রকার আছে। আচ্ছা। গঠন অনুসারে তো আমি এটাই জানি। গঠনমূলক ভাবে দুই প্রকার আছে, প্রধানত তিন হ্যাঁ শ্রেণীতে বিভক্ত হ্যাঁ করেছে শব্দকে। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। অর্থ অনুসারে তিন প্রকার আর গঠন অনুসারে দুই প্রকার। আচ্ছা, থ্যাংক ইউ সুন্দরভাবে পার্টিসিপেট করার জন্য। সঠিক উত্তর দিয়েছেন আপনি। আমি বলে দিচ্ছি, একদম শুরু থেকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? গঠন অনুসারে শব্দ হলো কত প্রকার? গঠন অনুসারে, দেখা যায় না। অনুসারে, ও দেখা যাচ্ছে না, সরি। এখন দেখা যাচ্ছে? জি। জি স্যার। আজকে শব্দ ভান্ডারে যদি আমি সবকিছু শেষ করতে পারি, তাহলে অনেক মজা পাবেন, ক্লাসটাতে অনেক মজা পাবেন। এবং কি, আমার ধারণা আজকে ক্লাস শেষে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি অনেক কিছু পারি। আমার বিশ্বাস, বাকি আল্লাহ মালিক। আপনারা এমনিতেও পারেন, হয়তো আমার চেয়েও বেশিও পারতে পারেন, বাট তবে প্রস্তুতির জন্য আজকের ক্লাসটা মোটামুটি অনেক ইফেক্টিভ হবে বলে আমি আশাবাদী, ঠিক আছে? গঠন অনুসারে কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এক হলো কি মৌলিক, আরেকটা হলো কি সাধিত। মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। আরেকটা হলো কি অর্থ অনুসারে, কি অর্থ অনুসারে, অর্থ অনুসারে কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। যৌগিক, যৌগিক, রূঢ় বা রূঢ় বা রূঢ়ি, আর রূঢ়ি রূঢ়ি, আর হচ্ছে যোগরূঢ়। আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ়। যোগরূঢ়, এই এতরে সরাইবেন। যোগরূঢ়, ঠিক আছে। তারপর উৎস অনুসারে কত প্রকার? পাঁচ প্রকার। উৎস অনুসারে পাঁচ প্রকার। উৎস অনুসারে হলো পাঁচ প্রকার। কি কি কেউ বলতে পারবেন? তৎসম, তৎসম, অর্ধতৎসম, অর্ধ তৎসম, অর্ধ তৎসম, তদ- তদ্ভব, দেশি। দেশি, দেশি। বিদেশি। আচ্ছা, পদের গঠন অনুসারে? পদের গঠন অনুসারে এটা কি কেউ শুনেছেন? দুই আট প্রকার। প্রকার। আট প্রকার, আট প্রকার। বিশিষ্ট, বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ, বিশেষণ, ও সর্বনাম। সর্বনাম, ক্রিয়া বিশেষণ, বিশেষণ। কয়টা অব্যয়। হয়েছে? চারটা। ঠিক আছে। হয়েছে। জি স্যার। আবেগ, আবেগ বলতে আসলে এটা ইয়াকে অব্যয়, অব্যয় না কি, অব্যয়। হ্যাঁ অব্যয়কে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে আর কি। আবেগ, অনুসর্গ এবং যোজক। অনুসর্গ এবং যোজক, এগুলো হলো মোটামুটি প্রকার, ঠিক আছে। তবে লাস্টের এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে আমাদের এই পর্যন্ত সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার মোটামুটি। আমি সহজ জিনিস, এগুলো আপনারা বইতেও পাবেন,
সব জায়গায় পাবেন, এক্সট্রা অর্ডিনারি কিছুই বলি নাই। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? এই হ্যাঁ। পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এখানে প্রশ্ন কারো থাকার কথা না, তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলেন। এখন আমরা সরাসরি চলে আসবো মৌলিক শব্দ। এখন আমি সরাসরি চলে আসবো কি মৌলিক শব্দ। মৌলিক শব্দ কাকে বলে? আমি কি লিখবো না মুখে বলবো? লিখে দেন স্যার। যে সকল শব্দ কে আর কোনো অর্থযুক্ত অংশে ভাগ বা বিভক্ত করা যায় না, সেগুলো হলো মৌলিক। ঠিক আছে, তবে এখানে আরেকটা কথা আছে, এটা যদি আমি এভাবে বলি, তবে যদি জোর করে ভাঙানো হয় তবু অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হয় না। যদি ভাঙানো যায়, যদি, আচ্ছা এটা আমি ভিন্ন কালার দিয়ে লিখি, যদি ভাঙানো যায় ও তবে অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হয় না, সাথে সঙ্গতিপূর্ণ হয় না। ঠিক আছে, এটা হলো মৌলিক শব্দ। আর তাহলে সাধিত শব্দ কি? যে সকল শব্দকে জাস্ট এটার বিপরীত অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় সেটা হলো সাধিত শব্দ। নাকি এটাও লিখে দিতে হবে? আশা করি পারবেন, যেহেতু কল রেকর্ডও থাকবে। আর ইয়া করলাম না। আর ভাঙ্গাইলে সেটা কি অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হয়, সেটা হলো সাধিত শব্দ। এখন আমরা উদাহরণের সাহায্যে সাধিত শব্দ এবং মৌলিক শব্দ একটু চিনবো। ঠিক আছে, এখন আহ আমি ইয়ে করব, যেমন মনে করেন হাত, হাতা, এই দুইটা লিখলাম। পা, আচ্ছা, পাতা, গোলাপ, গোলাপি, গোলাপ, গোলাপি, ফুল, ফুলেল। আরো এক দুইটা এরকম বলতে পারবেন, যেমন রক্ত, রক্তিম, রক্তিম। ঠিক আছে, রক্ত, রক্তিম। এই যে দেখেন, এই শব্দগুলোর দিকে সবার মনোযোগ আছে তো নাকি? সবাই আমাকে বলেন তো, এক বাক্যে বলেন তো আমরা আছি ক্লাসে, মনোযোগ আছি? কারণ আমি চাচ্ছি যে আজকে ক্লাসটা যদি সে কমপ্লিট করতে পারি তাহলে আপনাদের অনেক কিছু শেখা হবে। আর যদি না হয় তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। আমি বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য প্রশ্ন করবেন, ঠিক আছে, অবশ্যই প্রশ্ন করবেন, কিন্তু একটু দ্রুত আগানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে, আচ্ছা দেখেন, এই যে হাত শব্দটাকে ভাঙানো কি যায়? হাত শব্দটাকে কি ভাঙানো যায়? না। হ্যালো, আচ্ছা, তাহলে আপনি একটু ইউটিউবে একটা ভিডিও দেখে নেন, আমার চ্যানেলেও আছে। জুম, আপনার এটা প্রবলেম, জুমেরই প্রবলেম, বুঝছেন? একটু ইউটিউবে একটা ভিডিও দেখে নেন, হ্যাঁ, কষ্ট করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, হাত, হাত শব্দটাকে কি ভাঙানো যায়? সাধারণত যায়। ভাঙানো যায় না, তারপরে জোর করে যদি যায় বলছেন, বলেন ভাঙান। যায়। হাত, হাত এটা তো ভাঙানো যায় না। ভাঙানো যায়। জি না। ধরেন আমি যোগ করে ভাঙাইলাম, হা যুক্ত হাত। এই যে দেখেন, হা অর্থ কি? হা অর্থ ক্ষুধার্ত, মানে উপাস, এরকম নাকি? আর তো হাতের সাথে এটার সাথে অর্থের কোনো সঙ্গতি আছে? নাই। ওই জন্য এটা কি? মৌলিক শব্দ। হা শব্দের তো অভাব। আর এই যে দেখেন, হাতের সাথে অভাবের কোনো সম্পর্ক নাই।
এবং তয়ের তো কোনো অর্থই নাই, এই জন্য এটা কি মৌলিক শব্দ। এখন দেখেন হাতা, হাতাকে কি ভাঙানো যায়? হাত হ্যাঁ, যোগ আ, হাত। হাতেরও অর্থ আছে, আয়ের অর্থ আছে। আবার দেখেন হাতা কোথায় থাকে? হাতের, হাত সংশ্লিষ্ট না হাতা? মানুষ বলে না শার্টের হাতা, হাতাটা কোথায়? হাতের মধ্যেই তো থাকে, তাই না? আমার কথা হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এই জন্য এইটা কি শব্দ? মৌলিক শব্দ নয়, এটা হলো সাধিত শব্দ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবং কি এর পরে বাকি শব্দগুলা বোঝানোর পরে আপনারা আরো ক্লিয়ার হবেন, বাকি শব্দগুলা বোঝানোর পরে আরো ক্লিয়ার হবেন। এই যে দেখেন পাকে, পাকে কি আর আপনারা ইয়া করতে পারবেন, ভাঙাইতে পারবেন? প যোগ আ, কোন কাহিনী আছে? কাহিনী নাই, এই জন্য এটা কি শব্দ? মৌলিক শব্দ। এই যে দেখেন পাতা, পাতাকে ভাঙানো যায়? কেউ একজন বলেন, পাতাকে কি আপনারা ভাঙাতে পারেন? পা পা অবশ্যই যোগা পাতাকে ভাঙানো যায়। পা যোগ তা, পা মানে কি? পা, আপনার যে পা আছে পা, আর তা কোনো অর্থ নাই। আর এই পা তা মিলিয়ে দেখেন পাতা, যেটা পাতা হলো গাছের পাতা, তো পায়ের সাথে পাতার কোনো স্যার। মিল আছে? প অর্থের সঙ্গতি আছে? জি স্যার না। পর অর্থের পরে সঙ্গতি প আছে? পকে পা বানায় নিলেন কিভাবে স্যার? বুঝি নাই। বলতেছি পর পরে তো আকার নাই, তাহলে আকার কিভাবে দিলেন স্যার? আরে ভাই এটা আমার লেখায় মিস্টেক হয়েছে, পাতা, পাতা, পতা না, পাতা, পতা তো কোনো শব্দ নাই। ও স্যার খেয়াল করি নাই। এখন বুঝতে পারছেন? এটা বলেন, সাইমন নামহার আপনিই বলেন তাহলে পাতা কি শব্দ? নিশ্চয় পাতাও শব্দিত শব্দ। মৌলিক শব্দ। এই যে দেখেন গোলাপ, ও গোলাপ কি ভাঙানো যায়? গোলাপকে আকারের ভাঙানো কোনো যায় না? অর্থ আচ্ছা নাই স্যার। ধরেন জোর করে ভাঙাইলাম স্যার গোল। জি জি বলেন বলেন সাইমন নাহার বলেন। স্যার পা যোগ তা, পা মানে তো পা, তা মানে কি কিছুই না। হ্যাঁ দুইটা মিলে কি হয়েছে? ওই গাছের পাতা হয়েছে। পায়ের সাথে কোনো সম্পর্ক আছে? কোনো ও সম্পর্ক নাই। যে দেখেন না, যদি নাই স্যার। ভাঙানো যায়ও তবে অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হয় না, সেগুলো হলো মৌলিক। তার মানে এই যে এই পায়ের সাথে, এই পায়ের সাথে পাতার কোনো সঙ্গতিপূর্ণ আছে? সঙ্গতি আছে, মিল আছে, সঙ্গতি মানে মিল। স্যার ভাঙানোর পরেও স্যার মিল থাকতে হবে, এক্স্যাক্টলি। তাইলে যেমন হাতা, এই যে দেখেন এই জিনিসটা আপনার মনে হয় বুঝে একটু সমস্যা আছে। যেমন এই হাতা, হাত যোগ আ, এই যে দেখেন হাতা মানে কি? হাতের হাতা। যেমন শার্টের হাতা, হাতা কোথায় থাকে? হাতের মধ্যে। এই হাতের সাথে হাতার মিল আছে বলেন? অর্থের সাথে সঙ্গতি আছে, ওই জন্য এটা যৌগিক শব্দ। সরি মানে যৌগিক বলতেছি কেন, সাধিত শব্দ। ঠিক আছে? স্যার কিভাবে সম্পর্ক আছে? হাতের সাথে হাতার সম্পর্ক নাই? হাতাটা কোথায় থাকে? শার্টের হাতা, হাত, হাতাটা কেন হলো? হাত যেখানে ঢুকে সেটাই তো হাতা, তাই না? বুঝতে পেরেছি স্যার। আপনি বুঝতে পারছেন এখন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি সাধিত শব্দ হবে? হ্যাঁ সাধিত শব্দ হবে। হাতা অবশ্যই সাধিত শব্দ, কিন্তু পাতা সাধিত শব্দ নয়। কেন? এটার ব্যাখ্যা আশা করি বুঝছেন। গোলাপ, গোলাপকে কি ভাঙানো যায়? গোলাপকে ধরেন আমি জোর করে ভাঙাইলাম, গোল যোগ আপ, গোলাপ। কিন্তু এই গোলাপ কি? গোলাপি রঙের যে জিনিসটা সেটা হলো গোলাপ। গোলাপ একটা কালার, মানে গোলাপি টাইপের কালার বা এই টাইপের কোন একটা জিনিস। কিন্তু এটা হলো গোল, গোলের সাথে চক্রাকার বা বৃত্তাকার জিনিসের সাথে গোলাপের কোনো সম্পর্ক আছে? নাই। তার মানে গোলাপ হলো কি মৌলিক শব্দ। মৌলিক গোলাপ, শব্দ। গোলাপ শব্দটা অন্তত পক্ষে আমার জানা মতে কম হলো 30টা পরীক্ষায় আসছে। আমার জানা মতে কম পক্ষে 30টা পরীক্ষায় আসছে গোলাপ কি ধরনের শব্দ। হুম। সুতরাং এটা ভালো করে, এই যে দেখেন গোলাপি, তাহলে দেখেন গোলাপি কি কি শব্দ দেখেই বলে ফেলার কথা। গোলাপরে ভাঙায়, গোলাপিকে ভাঙাইলে কি? গোলাপ যোগ কি? যোগ কি? গোলাপ
তার মানে এই যে যুক্তি গোলাপের সাথে গোলাপির মিল আছে, গোলাপ রঙের যেটা সেটাই হলো গোলাপি, তার মানে এটা সাধিত শব্দ। আশা করি বুঝতে পারছেন। ফুল, ফুল, ফুলকে ফু জগ এল বা ল যাই হোক করেন, জোর করে বাঙালিও ফু মানে ফু দেওয়া। ফুলের সাথে ফু দেওয়ার কোনো সম্পর্ক আছে? না। তার মানে কি ফুল কি শব্দ? মৌলিক শব্দ। মৌলিক শব্দ। ফুলেল, ফুল দ্বারা শোভিত, ফুলেল, ফুল যোগ এল ফুলেল, তার মানে কি হয় এটার সাথে অর্থের সঙ্গতি আছে, তার মানে এটা কি সাধিত শব্দ। রক্ত সাধিত শব্দ। সাধিত শব্দ নয়, রক্তিম সাধিত শব্দ। আশা করি বুঝতে পারছেন। স্যার ফুলেল কেমনে সাধিত শব্দ হয়? ফুলেল, ফুলেল কেমনে কি স্যার? ফুলেল মানে কি সঠিক? ছোটবেলায় এটা দেখতাম, ভাবতাম ভুল। ফুলেল শুভেচ্ছা নাকি ফুলের শুভেচ্ছা? ফুলেল, ফুলেল, ফুলেল মানে ফুল দ্বারা শোভিত, অনেকগুলা ফুলের সমাহার হলো ফুলেল। ঠিক আছে, তো তাহলে জি এই স্যার। ফুল যোগ এল ফুলেল, ফুল দিয়ে তো শোভিত, তার মানে এটার সাথে ফুলের সম্পর্ক আছে না? সঙ্গতিপূর্ণ না? অবশ্যই সঙ্গতিপূর্ণ, ওই জন্য কি অর্থ আছে, ওই জন্য এটা সাধিত শব্দ। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে প্রশ্ন করেন, 1 মিনিট সময় দেওয়া হলো, প্রশ্ন করেন। আমার একটু সমস্যা, আমি একটু পরে আবার স্যার ক্লাস দেখতেছি, কিছুক্ষণ পরে। আমার একটু সমস্যা হয়েছে। পরে তো আবার প্রশ্ন করবেন, তখন প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছেন? যদি পারেন ক্লাসটা করেন, পরে তো বুঝবেন না। না স্যার, আমি তো আপনার ক্লাস করি স্যার সবসময়, মানে আমার একটু সমস্যা হয়েছে স্যার, কিছুক্ষণ পরে আচ্ছা, আসতেছি। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝছেন? 1 মিনিটের মধ্যে যদি জি কোনো স্যার। প্রশ্ন না থাকে তাহলে আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আশা করছি প্রশ্ন নাই, সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে হলো অর্থ অনুসারে কত প্রকার? 3 প্রকার। অর্থ অনুসারে হলো কি 3 প্রকার। একটা হলো কি যৌগিক, যৌগিক, ঠিক আছে। এখন হলো যৌগিকের সাথে আমি লিখি ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ। অর্থ, অর্থ একই, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ হলো একই। এরপরে আসে রূঢ়ি, রূঢ়ি শব্দ বা রুট শব্দ। এটাতে কি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি ভিন্ন, ঠিক আছে, আলাদা। ঠিক আছে। আরেকটা হলো কি যোগ রুট, এটাও ভিন্ন। এখন আপনারা বলতে পারেন এটাও ভিন্ন, এটাও ভিন্ন, তাহলে এক প্রকারের করলেই তো হতো, এক প্রকারের করলেই তো হতো, কিন্তু 2 প্রকার করলো কেন? এই যে দেখেন, এইটা হলো ভিন্ন, বাট এইটা হলো কি উপসর্গ সন্ধি ও প্রত্যয় থেকে গঠিত হয়েছে, প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে যেগুলো, সেগুলো হলো রুট শব্দ বা রূঢ়ি শব্দ। আর যোগ রুট শব্দ কি সমাস নিষ্পন্ন, সমাস। সমাস নিষ্পন্ন পদ, মানে সমাস দ্বারা গঠিত হয়েছে। আশা করি এ পর্যন্ত বুঝছেন। যদি না বুঝেন, অনেকে হয়তো না বুঝেন, জাস্ট এটা মনে রাখেন, এরপরে উদাহরণের পর আপনারা ভালো করে বুঝবেন বলে আমি আশাবাদী। ঠিক আছে, যৌগিক শব্দ, যেমন যৌগিক শব্দ নিয়ে আমরা এখন আলোচনা করছি। যৌগিক শব্দ, যৌগিক শব্দ উদাহরণ দিই, যেমন গায়ক। আমি সন্ধি পড়ানোর সময় গায়ক পড়াইছি, গায়ক কিভাবে হয়েছে বলেন তো? গই যোগ অক। অক বা অ অক অ বা নক, ঠিক আছে। এখন আছেন গই যোগ কি, এটার অর্থ হলো গান, অক বা নক যে করে, গান যে করে, যে করে। এখন আপনারা বলেন তো, গই মানে গান, অক বা নক হলো যে করে,
এই যে এটার সাথে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থের সাথে মিল আছে কিনা? আছে, ওই যোগাযোগ কেন করে। তাহলে এটা কি যৌগিক শব্দ। কেন হয়েছে আশা করি বুঝতে পারছেন। দেখেন, হুম। এরপরে হলো কর্তব্য। কর্তব্য, নিযুক্তব্য। কর্তব্য, কর্তব্যর সন্ধিকরণ তো নিযুক্তব্য। ক্রি যোগ যোগতব্য। তব্য। তব্য মানে কি? স্যার আগে রুট হবে না? হুম, আগে রুট রুট দিছি হবে দিছে তো। না? তো, দিছে তো। আচ্ছা, রুট কেন হবে কেউ বলতে পারবেন? ক্রিয়াবাচক সেজন্য। ক্রিয়াবাচক বা কৃৎপ্রত্যয়। বাহ, হুম, ঠিক আছে। আচ্ছা, বলেন। ক্রি মানে কাজ, যা করা উচিত। তব্য মানে যা করা উচিত, কাজ করা উচিত, যেটা করা উচিত সেটাই তো কর্তব্য নাকি? ব্যবহারিকত্ব আর ব্যবহারিকত্ব আর কি ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত এক কিনা বলেন। এই জন্য কর্তব্য যৌগিক শব্দ। মধুর, মধুর, মধু যোগ র। এই যে মধুর বলা হয় কোনগুলাকে, যেগুলা কি, যেমন মনে করেন মধু। তেঁতুলকে আপনারা কি মধুর বলবেন, নাকি মিষ্টিকে মধুর, মধুর মতো মিষ্টি এটা বলবেন? মিল আছে কিনা বলেন। মিল আছে না জি মধুর স্যার। সাথে? এই জন্য এই এই যে এই উদাহরণগুলো, আরো উদাহরণ আপনারা যদি দিতে চান, প্রশ্ন করতে চান, করতে পারেন। ঠিক আছে, এই হলো আপনার কি গেল যৌগিক শব্দ। এরপরে আসেন রূঢ়ি শব্দ বা রুট শব্দ। রূঢ়ি বা রুট, এই ক্ষেত্রে কি বলছে? রূঢ়ি বা রুট কি বলেন? সমাস না, সন্ধি, আর কি কি? উপসর্গ সন্ধি ও প্রত্যয় যোগ। উপসর্গ সন্ধি ও প্রত্যয় যোগে গঠিত, কিন্তু কিন্তু ভিন্ন অর্থ। যেমন মনে করেন অর্থ ভিন্ন। ঠিক আছে, অর্থ ভিন্ন, যেমন মনে করেন আপনি লিখবেন গবেষণা। গো প্লাস এসো না। গবেষণা কি কি, এটা কি যোগে গঠিত গো হয়েছে? সন্ধি যোগে। একটা সত্য পূরণ করেছে, গো যোগ প্লাস এষণা। সোনা। ঠিক আছে, গো যোগ এষণা। এখন গো মানে কি বলেন? তোমার তো গরু। গো মানে গরু না? গরু। গো মানে গরু, আর এষণা মানে কি? খোঁজা। গরু এষণা মানে আসবে না। কি? খোঁজা। গবেষণায় কি শুধু গরু খোঁজে? কোন গবেষণায় না। দেখবেন গরু খুঁজে? হ্যাঁ, গবেষণা একটা হতে পারে, গরু খোঁজা হতে পারে, গরুর ভিন্ন জাত, জাত নিয়ে গবেষণা যে করে সে গরুর জাতে খোঁজে, ঠিক আছে, কিন্তু সব গবেষণায় কি আর গরু খোঁজে বলেন? তার মানে অর্থের কি মিল আছে? মিল নাই। অর্থ ভিন্ন, এটা মিললো। আবার এটা কি সমাস নিষ্পন্ন, সরি সমাস বলতেছি কেন, সরি কি জি। সন্ধি নিষ্পন্ন, তার মানে এটা রুঢ়ির মধ্যে পড়েছে নাকি? রুটি। আমি বুঝাতে পারছি? জি। আরেকবার বলেন স্যার। এই যে দেখেন, সত্যটা কি ছিল আগে দেখেন, আমি আপনাকে এখানে বলেছিলাম রূঢ়ি শব্দের অর্থ ভিন্ন, মানে কি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি। গবেষণা মানে কি? গবেষণা মানে হলো বিশেষ ভাবে পর্যবেক্ষণ করে কোনো কিছু বের করা। হুম। আর গবেষণার যদি আ- শাব্দিক অর্থ, যেটা ব্যবহারিক অর্থ হলো কি বিশেষভাবে ইয়া করা, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ কি আসছে? গরু খোঁজা। গরু খোঁজা আর কি, এটা কি এক, এক তো না, ভিন্ন। এই যে আমাদের সত্য যোগ রূপ শব্দ হওয়ার সত্য ছিল কি, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হতে হবে, এক নাম্বার কথা। এবং তারপরে উপসর্গ, উপসর্গ সন্ধি অথবা প্রত্যয় যোগে গঠিত হতে হবে। এটা কি যোগে গঠিত হয়েছে? সন্ধি যোগে গঠিত হয়েছে, এবং ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি ভিন্ন হয়েছে, এই জন্য এটা কি শব্দ? রুড়ি শব্দ। রূঢ়ি শব্দ। আচ্ছা, এখন আমি আপনাকে
আরেকটা উদাহরণ দিই। বলদ। বলদ এটাকে কিভাবে আপনি করবেন, ভাঙাবেন? এটাকে ভাঙানোর কোনো ব যোগ লত, বল যোগ দ, বল যোগ অদ, এই টাইপের কোন সন্ধি টাইপের কি ভাঙানো যায় বলেন? সন্ধি টাইপের না। ভাঙানো যায় না, কিন্তু এটার একটা সমাস আছে, বল যে দে, সে হলো কি বলদ, নাকি? এটা কি সমাস, বল যে দে, সে হলো কি বলদ। ঠিক আছে, এখন দেখেন বলদ বলতে আপনারা কি বুঝেন? এক নাম্বার পাইলাম, এটা গুলো কি সমাস নিষ্পন্ন, এক নাম্বার পাইলাম। হুম। ঠিক আছে, বলদ বলতে আপনারা কি বুঝান? শক্তিশালী মানুষকে বলদ বলেন নাকি মানে কি বলেন? নির্বুদ্ধিমান শক্তিশালীকে তো আর ব্যক্তিকে বলদ বলদ বলেন না। বলে। বলদ বলতে কি বুঝেন? বোকা বুঝেন না? টোকা টোকাস। হ্যাঁ। বোকা, বোকারই তো বলদ বলে, তাই না? তার মানে ব্যবহারিক অর্থ হলো বোকা, আর কি ব্যুৎপত্তিগত অর্থ হলো যে যার কাছে শক্তি আছে, বল আছে, বল যে দে, তাই না? হুম। তো মিল আছে, মিল আছে বলেন? না। আচ্ছা, মিল যদি না থাকে তাহলে এটা কি হবে? মিল নাই, ভিন্ন, একটা পাইলাম। কবি কবি। ভিন্ন প্লাস সমাস নিষ্পন্ন হলে সমাজ এটা কি হবে? যোগরূঢ়। আচ্ছা, যোগগুলো। আরো কয়েকটা উদাহরণ আপনাদেরকে আমি দিই। যেমন মনে করেন, একটু কঠিন দিব না সহজ দিব? কঠিনই দেন। আচ্ছা, সহজ দেন হস্তি। স্যার আগে। হস্তি, হস্তি মানে হস্ত যোগ ইন, তাই তো? এ দেখেন, হস্তি বলতে কি বোঝায়? হাতি। 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 আর হস্ত বলতে কি বোঝায়? হাত। হাত। হাত আর হাতি। এই দুইটার দেখতে কি মনে হলেও অর্থগত কি এক আছে? এক না ভিন্ন? ভিন্ন। 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 তার মানে একটা সত্য পাইলাম, ভিন্ন। এটা গঠিত হয়েছে কি দিয়ে? সন্ধি। না, এটা প্রত্যয়। প্রত্যয়, হ্যাঁ, ইন প্রত্যয়, প্রত্যয় যোগে। তো তাহলে এটা কি হবে? রূঢ় শব্দ। ক্লিয়ার? হুম। রূঢ় শব্দ, রাইট? জি। আচ্ছা, আরেকটা দেখাই, প্রবীণ। প্রবীণ, প্রযোজী। প্র যোগ বিন। প্র মানে কি? তো মানে আগে বা আগে, হ্যাঁ। আর বিন মানে কি? বিন বাজায় যে বিন, বাঁশি, তাই না? তো এটার সাথে প্রবীণের কোনো মিল আছে? অর্থ কি এক? না, ভিন্ন। এবং কি এটা কি সমাস যোগে গঠিত হয় নাই, তার মানে এটা রুট, তাই তো? হুম। আশা করি বোঝার কথা। তারপরে আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, বলদের জায়গায় আমি এখন যদি দিই বেতার। বেতার, বেতার বলতে কি বোঝায়? যার, আচ্ছা সুন্দর করে লিখি, তার নেই যার, সে হলো বেতার। বেতার বলতে আমি তারের কথা বুঝি নাকি এখানে রেডিও বুঝি বলেন? রেডিও। ব্যবহারিক অর্থ রেডিও, আর এখানে অর্থগত হলো, ব্যুৎপত্তিগত হলো তার নেই যার। এটা কি মিল আছে? না, ভিন্ন। এবং এটা কি সমাস নিষ্পন্ন না? সমাস না। হুম। তার মানে এটা কি হ্যাঁ। যোগরূঢ়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যোগরূঢ়। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, মজা পাবেন। আচ্ছা বলেন তো, কঠিন দিচ্ছি, হরিণ। হরিণ রে ভাঙাবেন কিভাবে? হরিণ তো হরিণই। ভাঙানো যায় রি যোগ ইন প্রত্যয়, ইন প্রত্যয়। রি মানে কি? আচ্ছা। হৃদয়। ও আচ্ছা, রিযোগী। ইন মানে আছে, হৃদয় আছে যার। শুধু কি হরিণের হৃদয় আছে আর কারোর হৃদয় নাই? মিল ওর আছে? না। হ্যাঁ, না। মিল আছে না, ভিন্ন। ভিন্ন না?
হুম। এবং কি এটা প্রত্যয় যোগে, তাহলে এটা কি হবে? রুড়ি শব্দ। এটা কি হবে? রুড়ি। রুড়ি শব্দ বা যোগরূঢ় শব্দ। আরো কিছু উদাহরণ দেব? আচ্ছা বলেন, জলদ। জলদ এটা জলে কিভাবে? থাকে যে। জল দে, যে জলদ। আর জলদ মানে কি? মেঘ। মেঘ জল দে, বাট সব সময় যে শুধু মেঘই জল দে তা না, ভিন্ন, এবং এটা সমাস দিয়ে গঠিত হয়েছে। ঠিক আছে, তার হ্যাঁ, মানে এটা যোগরূঢ়। যোগরূঢ় শব্দ। আর কি এগুলো বুঝাইতে হবে? তাহলে আমি আরো কয়েকটা উদাহরণ দিব। আপনারা এখন এই পর্যন্ত একটা সেশন ধরেন শেষ, এই পর্যন্ত আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কি না? বুঝছি ভাইয়া। একদম সবাই? একজনও যদি না বুঝেন তাহলে আমি ব্যর্থ। একজনও যদি না বুঝেন, একটা প্রশ্ন করেন যে না আমি বুঝি নাই, আমি আবার পড়াবো, যতক্ষণ না বুঝেন স্যার ততক্ষণ আমার বুঝাবো একটা প্রশ্ন ইনশাআল্লাহ। ছিল, জি জি বলেন। সমাস নিষ্পন্ন কাকে বলে? একটু সমাস বুঝিয়ে। দ্বারা গঠিত যেগুলা সেগুলা, এই যে দেখেন জল যোগ দ, জলদ, আপনি সন্ধি দিয়ে করতে পারবেন না, এবং কি